একজন গুণী মানুষ বলেছিলেন, প্রত্যেক স্বামীর কপালে ক্লামিশার মতো স্ত্রী আসুক, কিন্তু কোনো মা বাবার এমন সন্তান না হোক। অন্যদিকে এক ডিভোর্স হওয়া নারী বলেছিলেন, প্রত্যেক মা বাবার গর্ভে এমন সন্তান জন্ম হোক, কিন্তু তার মতো স্বামী যেন কোনো নারীর ভাগ্যে না জোটে। দুই কথাই সত্য, কিন্তু দুই কথার মাঝেই লুকিয়ে আছে এক গভীর দুঃখ, এক অপূর্ণ সম্পর্কের আহাজারি। একজনের ব্যথা ছিল কষ্টে ঢাকা ভালোবাসা, অন্যজনের ব্যথা ছিল ভাঙ্গা বিশ্বাসের প্রতিফলন। কিন্তু আসল প্রশ্ন হলো, দোষটা কার? সম্ভবত দুজনেরই, কিংবা দুজনেরই না। কারণ সম্পর্ক ভাঙে তখনই যখন অহংকার ভালোবাসার জায়গা দখল করে নেয়। সমাধানটা খুব সহজ, কিন্তু করতে সবচেয়ে কঠিন। মানুষ যদি বোঝার চেষ্টাটা না ছাড়ে, তাহলে হাজার ভুলের মাঝেও সম্পর্কটা টিকে যায়। ক্ষমা চাওয়া ছোট করে না, আর ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়। একটু ধৈর্য, একটু সম্মান, আর একটু নরম মন, এই তিনটেই পারে ভাঙ্গা সম্পর্ককে নতুন করে জোড়া লাগাতে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি, কখনো কাউকে বিচার করো না তার বর্তমান দিয়ে, কারণ তুমি জানো না সে কতটা কেঁদে এই অবস্থায় এসেছে। সম্পর্ক ভাঙ্গার আগে একবার অন্তত মনে রেখো, যাকে হারাবে সে হয়তো অন্য কেউ নয়, তোমারই এক টুকরো শোক। আজ যদি এই কথাগুলো হৃদয়ে নাও, হয়তো কাল আর কোনো লামিসা বা তার মতো নারী পুরুষের গল্প শুনতে হবে না। হ্যাঁ, এটাই বাস্তব। জীবনটা এত সহজ নয়, সহজ করে নিতে হয়। কথা না বললে রাখতে হয়ে যায় মাঝে মাঝে। সেদিনও তোমার চোখে সেই রাগের ঝিলিকটা দেখেছিলাম। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানি তোমার রাগও এক ধরনের ভালোবাসা। তুমি একটু উঁচু গলায় বললে, থাক, আজ কথা বলতে ইচ্ছে করছে না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। হাজার শব্দ জমেছিল মুখে, কিন্তু তোমার নীরবতার সামনে সব শব্দ হার মানল। আমি চরম কষ্ট পেলেও শুধু একটা কথাই চাই, তুমি রাগ করতে পারো, বকতে পারো, কিন্তু কথা বলা বন্ধ করো না। তোমার নীরবতা আমার ভীষণ ভয় করে, কারণ তোমাকে হারানোর ভয়টা ওখানেই লুকিয়ে থাকে। রাতে ঘুম আসছিল না, ভেবেছিলাম তোমাকে ছাড়া কি কোনোদিন থাকতে পারবো। উত্তরটা খুব সোজা, না, পারবো না, এক বিন্দুও না। সকাল হলেই তোমার একটা হাই, একটা ছোট্ট মেসেজ আর একটু হাসি ফিরিয়ে দেয় আমার মুখে। তোমাকে খুব ভালোবাসি, তাই বলি, রাগ থাকলে বকো, বকা খেয়ে নেব হাসি মুখে, কিন্তু আমার উপর কথা বলা বন্ধ করো না প্রিয়। তোমার কণ্ঠটাই আমার শান্তির জায়গা। যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। এমনই একটি গল্প কথা, মায়াবতীরও ভুলে যাওয়া ভালোবাসা। মায়াবতী আর শরীফুল দুজনের গল্পটা একসময় ছিল সবার ঈর্ষার কারণ। চুপচাপ সন্ধ্যাবেলা হাঁটতে গেলে তাদের হাত ধরে দেখা যেত। অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর ছোট ছোট স্বপ্ন বুনত ভবিষ্যৎকে কেন্দ্র করে। মায়াবতী শরীফুলকে অনেক ভালোবাসত, শরীফুলও তাই। ভালোবাসার সেই মিষ্টির দিনগুলোতে মনে হতো দুজন দুজনকে পেয়ে গেছে আজীবনের জন্য। কিন্তু মানুষ তো মন বদলায়, সময় বদলায়, শব্দ বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো সেই বদলে যাওয়ার কথা, ব্যথা। একদিন হঠাৎ মায়াবতীর জীবনে এলো নতুন কেউ, অচেনা অজানা, কিন্তু অদ্ভুত এক টান ছিল ছেলেটার দিকে। শরীফুলকে সে ভুলে যেতে লাগলো ধীরে ধীরে। প্রথমে কথা কমে গেল, তারপর দেখা, তারপর হাসি, আর শেষে সম্পর্কটাই। শরীফুল বুঝতেছিল সব, কিন্তু কিছু বলার অধিকার যেন হঠাৎ করে হারিয়ে ফেলেছিল। যাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, সেই আজ অন্য কারো দিকে তাকিয়ে আসে। মায়াবতী নতুন ছেলেটার সাথে নতুন জীবন গড়তে ব্যস্ত, আর শরীফুল সে দাঁড়িয়ে রইল থেমে যাওয়া সেই মোড়ে, যেখানে শেষবার মায়াবতী বলেছিল, তোমার সাথে সবসময় থাকবো। সময় গেছে, ঋতু গেছে, ঋতু বদলেছে, কিন্তু শরীফুলের মনে একটাই প্রশ্ন, ভালোবাসা কি এতটাই হালকা যে সহজেই ভুলে যাওয়া যায়? মায়াবতী আজ সুখী, আর শরীফুল তার নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। হৃদয়টা এখনো ব্যথা পায়, কিন্তু সে জানে যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়।
তবুও কখনো কখনো রাতে নিস্তব্ধতায় সরফুল মনে মনে বলে, তোর জন্যে আজও আমার মায়া কমে নেই। কিন্তু তাই বলে আমি ভেঙে পড়িনি, কারণ ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে পাওয়া না। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে যাওয়া যায় না। তাই নিজের প্রতি সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সবটুকুই প্রয়োজন। প্রাবণ, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন। এটি ছিল শ্রাবণের শেষ চিঠি। তখন শ্রাবণ মাস, ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ। প্রাবণ আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক পুরনো কফি শপে। প্রাবণ ছিল একজন লেখক, তার লেখায় ছিল বিষাদের সুর। আর মেঘলা, সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী, যার ক্যানভাসে সবসময় থাকতো উজ্জ্বল রঙের খেলা। কফি শপে প্রাবণ বসেছিল জানালার পাশে, হাতে তার আদো লেখা একটি পাণ্ডুলিপি। মেঘলা এসে বসলো ঠিক তার উল্টো দিকের টেবিলে। হঠাৎ এক দমকা হাওয়ায় প্রাবণীর পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়ল মেঘলার পায়ের কাছে। মেঘলা সেটা কুড়িয়ে প্রাবণের দিকে বাড়িয়ে দিতেই প্রাবণ চমকে উঠল। মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যার বিষণ্ণ হৃদয়ে যেন এক ঝলক আলো এনে দিল। ধন্যবাদ, প্রাবণ ফিসফিস করে বলল। একটু মন দিয়ে ধরুন, মেঘলা হেসে বলল। বৃষ্টির দিনে তো পুরোনো জিনিসও উড়ে দিতে চায়, আর এটা তো আপনার লেখা। সেই গুরু। এরপর তাদের রোজ দেখা হতো। বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল। প্রাবণ বিষাদ ভরা লেখায় মেঘলা তার তৈরি ছোঁয়ায় ভরে দিত নতুন আশা, আর মেঘলার অস্থির মনকে প্রাবণ তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা। কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম। একদিন মেঘলা প্রাবণকে বলল, প্রাবণ, আমাকে যেতে হবে। প্রাবণ অবাক হয়ে তাকালো। কোথায়? অনেক দূরে, যেখানে রং আর তোলের কোনো নিয়ম নেই। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট, ছিল এক শান্ত অঙ্গীকার। প্রাবণ আর কোনো প্রশ্ন করেনি। সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ক্ষণিকের জন্য আসা এক বৃষ্টি ভেজা বাতাস, যা হৃদয়ে ছাপ রেখে যায়। পরের দিন প্রাবণ কফি শপে গিয়ে দেখলো মেঘলার টেবিলে একটি ছোট খাম। ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজে লেখা ছিল, প্রাবণ, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন, মেঘলা। নীল ডায়েরিটা খুলে প্রাবণ দেখলো মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে। প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে। শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোঁটা, যেন প্রাবণ হৃদয়ে রক্তক্ষরণ। প্রাবণ সেই ডায়েরি নিয়ে ফিরে এলো। তার লেখায় বিষাদ আর থাকলো না, বরং তা ভরে উঠল এক স্নিগ্ধ ভালোবাসার পূর্ণতায়। সে বুঝতে পারলো, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকে হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করা। এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে প্রাবণ সে কফি শপে আসে। সে জানে মেঘলা আসবে না, তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভালোবাসতে জানতে হয়। শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয়। তাকে মিস করতে হয়, তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ। আসলে এই সত্যিকারের ভালোবাসাই হলো কঠিন। জীবনে কখনো কখনো এমন ঝড় আসে, যেখানে সবচেয়ে আপন মানুষও অচেনা হয়ে যায়। মায়ার সংসার ধনী ছিল না, কিন্তু হাসি খুশিতে ভরা ছিল। স্বামী, সন্তান, ছোট্ট একটা পৃথিবী, যেটাকে সে বুক দিয়ে আগলে রাখত। কিন্তু সুখের আকাশটা ভাঙতে সময় লাগে না।
একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। একটার পর একটা সমস্যা, 1 বছরের জন্য পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো তাদের উপর। তবুও মায়া ভেঙে পড়েনি, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। কিন্তু সে ভুল ছিল। ভালোবাসা থাকলেও মানুষ সবসময় পাশে দাঁড়ায় না। দ্বিতীয় ঝড়টা এলো এমন ভাবে, মায়া চোখের সামনে অন্ধকার ছাড়ার কিছুই দেখলো না। চেষ্টা করলো, দৌড়ালো, কাঁদলো, কিন্তু সমাধান পেল না। শেষ আশায় গেল শ্বশুর বাড়ি। ভাবলো এইবার নিশ্চয়ই আপনজনরা হাত বাড়াবে, কিন্তু ওরা ছিল পাথরের মতো নির্লিপ্ত, নিজেদের সুখে ব্যস্ত। আর যখন স্বামী বাড়িতে নেই, তখন সেই আপনজনরাই মায়াকে অপমান করলো, কটু কথা বললো, এমনকি তীরে এসে মারতেও গেল। নিজ সন্তানেরে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা মায়া কিছুই বলল না, শুধু চোখের জল গড়িয়ে নামলো নীরবে। আর নীরব কান্নার শব্দটা হয়তো কোনোদিন কেউ শুনবে না। মায়া হাঁটতে লাগলো বাপের বাড়ির পথে। পিছনে পড়ে থাকলো অপমান, তিরস্কার, ভাঙ্গা স্বপ্ন, আর যেটাকে সে একদিন নিজের ঘর বলতো, সেটাই আজ সবচেয়ে বড় পরের জায়গা। বাপের বাড়ি পৌঁছে সে বাঁচলো ঠিকই, কিন্তু হৃদয়ের ভাঙ্গা টুকরোগুলো আর জোড়া লাগলো না। শেষমেশ মায়া বুঝলো, বিপদে সবাই পাশে থাকে না, অনেক লড়াই একাই করতে হয়। আর সেই শক্তি অন্য কেউ না, নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয়। নিজেই নিজের চরম শক্তি, এতেই পরম বাস্তবতা। আসলে নিজেকে মজবুত আর শক্ত করে গড়ে তোলা উচিত, তবে জীবনের প্রতিটা ঝড় তুফান মোকাবেলা করা যায়। আপনি মনে করিয়েন না যে আপনার থেকে কেউ শক্তিশালী আছে। আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য, মোকাবেলা করার জন্য আপনার নিজেকে শক্ত হয়ে মোকাবেলা করতে হবে। আপনার থেকে কেউ আপনার জন্য বেশি কাঁদবে না বা বেশি লড়বে না। তাই নিজের জন্য কাঁদুন, নিজের জন্য লড়ুন, শক্ত হন, নিজের ভবিষ্যৎ বেছে নেন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। ওই যে কবি বলে গেছে না, এমনও জীবন তুমি করিও গঠন, মরণিক হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে এর যথার্থ তো ব্যাখ্যা অনেক, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। নিজের জীবনের চরম বাস্তবতার সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি এই কথাটার মর্ম কতটা। তাই আপনাদেরকেও বলবো, নিজেদেরকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎ সিকিউর করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্লাবন, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন। এটি ছিল শ্রাবণের শেষ চিঠি। তখন শ্রাবণ মাস, ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ। প্লাবন আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক পুরনো কফি শপে। প্লাবন ছিল একজন লেখক, তার লেখায় ছিল বিষাদের সুর। আর মেঘলা, সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী, যার ক্যানভাসে সবসময় থাকতো উজ্জ্বল রঙের খেলা। কফি শপে প্লাবন বসেছিল জানালার পাশে, হাতে তার আদো লেখা একটি পাণ্ডুলিপি। মেঘলা এসে বসলো ঠিক তার উল্টো দিকের টেবিলে। হঠাৎ এক দমকা হাওয়ায় প্লাবনের পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়ল মেঘলার পায়ের কাছে। মেঘলা সেটা কুড়িয়ে প্লাবনের দিকে বাড়িয়ে দিতেই প্লাবন চমকে উঠল। মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যার বিষণ্ণ হৃদয়ে যেন এক ঝলক আলো এনে দিল। ধন্যবাদ, প্লাবন ফিসফিস করে বলল। একটু মন দিয়ে ধরুন, মেঘলা হেসে বলল। বৃষ্টির দিনে তো পুরনো জিনিসও উড়ে দিতে চায়, আর এটা তো আপনার লেখা। সেই গ্রুপ, এরপর তাদের রোজ দেখা হতো। বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল। প্লাবন বিষাদ ভরা লেখায় মেঘলা তার তৈরি ছোঁয়ায় ভরে দিত নতুন আশা। আর মেঘলার অস্থির মনকে প্লাবন তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা। কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম। একদিন মেঘলা প্লাবনকে বলল, প্লাবন, আমাকে যেতে হবে। প্লাবন অবাক হয়ে তাকালো। কোথায়?
অনেক দূরে, যেখানে রং আর তোলের কোনো নিয়ম নেই। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট, ছিল এক শান্ত অঙ্গীকার। প্রাবণ আর কোনো প্রশ্ন করেনি। সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ক্ষণিকের জন্য আসা এক বৃষ্টি ভেজা বাতাস, যা হৃদয়ে ছাপ রেখে যায়। পরের দিন প্রাবণ কফি শপে গিয়ে দেখলো মেঘলার টেবিলে একটি ছোট খাম, ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজে লেখা ছিল, প্রাবণ, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না, কিন্তু মনে রাখবেন সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন, মেঘলা। নীল ডায়েরিটা খুলে প্রাবণ দেখলো মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে। প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে। শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোঁটা, যেন প্রাবণ হৃদয়ে রক্তক্ষরণ। প্রাবণ সেই ডায়েরি নিয়ে ফিরে এলো। তার লেখায় বিষাদ আর থাকলো না, বরং তা ভরে উঠল এক স্নিগ্ধ ভালোবাসার পূর্ণতায়। সে বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকে হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করা। এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে প্রাবণ সে কফি শপে আসে। সে জানে মেঘলা আসবে না, তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভালোবাসতে জানতে হয়। শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয়। তাকে মিস করতে হয়, তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ। আসলে এই সত্যিকারের ভালোবাসাই হলো কঠিন। তোমাকে হারিয়েছি, কিন্তু ইচ্ছে হারায়নি। আজও এই চোখে খোঁজে তোমাকে, অনেক ইচ্ছে করি তোমাকে এক নজর দেখার, কিন্তু তুমি তো এখন দূরের কেউ। তোমাকে একটিবার দেখতে ইচ্ছে করে। তুমি কি জানো, সে চাওয়াটাই আজ সবচেয়ে বড় কষ্ট। চোখ খুঁজি, মন কাঁদে, সে মানুষটাই ছিল একদিন আমার। আজ সে শুধু তুমি স্মৃতি। ইচ্ছে করে দেখা হোক আবার, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। দেখার ইচ্ছা আছে, কিন্তু সাহস নেই। ভালোবাসার জায়গাটা এখনো কষ্টে ভরা। ভালোবাসি আজও বলি না, শুধু কারণ তুমি শুনবে না জানি। তোমার অভাবটা যেন ছায়ার মতো সব সময় পাশে থাকে, কিন্তু ছুতে পারি না। স্মৃতি কখনো জিজ্ঞেস করে না, শুধু কষ্ট দিয়ে যায় নীরবে। তোমার কাছে আমি ছিলাম গল্পের একটা পৃষ্ঠা, আর তুমি ছিলে আমার পুরো উপন্যাস। কিছু মানুষ চোখে থাকে না, তবু মনে থাকে চিরকাল সব ঠিক আছে বলি। সবাইকে নিজের মনটা কখনোই মানে না। ইচ্ছে করে পুরনো সেই দিনগুলোতে ফিরে যাই, যেখানে তুমি ছিলে আর আমি ছিলাম। তুমি দূরে আছো ঠিকই, তবে কষ্টগুলো প্রতিদিন কাছে এসে বসে। যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, আজ সে চোখেই আমি একজন অপরিচিত মানুষ মাত্র। চাইলেও ভুলতে পারি না, কারণ তুমি ছিলে আমার প্রিয় অমাবাস। যে মানুষটা একসময় শুধু আমার ছিল, আজ সে অন্যজনের গল্পে হাসে। আমরা বদলাইনি, শুধু বদলে গেছে সময়, সম্পর্ক আর দূরত্ব। তুমি তো খুব সহজে ভুলে গেলে, আর আমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোবাসার শেষ নেই, কিন্তু বিচ্ছেদের একটা মুহূর্ত যেন পুরো জীবনটাই শেষ করে দেয়। তোমার অনুপস্থিতিতে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছি। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, তাহলে এই বুকের ব্যথাটা এখনো কেন এই আগের রকম? তুমি ফিরে আসবে এই বিশ্বাসে দিন কাটাই, যদিও জানি তুমি আর ফিরবে না। তোমার ভালো থাকা প্রার্থনা করি, তবুও কষ্ট হয়, কারণ সেই থাকার মধ্যে আমি নেই। কিছু ভালোবাসার শেষ হয় না, শুধু বদলে যায়, আর স্মৃতিগুলো চুপ করে সারা জীবনের জন্য থেকে যায়। দুঃখকে অস্ত্র বানিয়ে তোমাকে ভেঙে দেয়। হ্যাঁ, দুঃখ শোনার মানুষটাই যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না, কারণ তখন ব্যথাটা শুধু মনে থাকে না, রক্তের ভেতর ঢুকে যায়, নিঃশ্বাসে লেগে থাকে। যে মানুষটাকে নিজের সব ভাঙ্গাচোরা কথার আশ্রয় ভাবছিলা, সেই যখন একদিন ছুরির মতো কথা বলে ফেলে, তখন বুক ভেঙে যাওয়ার শব্দটা তুমি ছাড়া কেউ শোনে না। লোকেরা ভাবে তুমি নীরব হয়ে গেছো, কিন্তু তারা জানে না তোমার নীরবতার ভেতরে লুকানো আছে হাজারটা চিৎকার,
হাজারটা অসমাপ্ত অভিযোগ। সবচেয়ে কষ্ট দেয় সেই মানুষটাই যার কাছে তুমি কখনো কষ্ট চাওনি, যার কাছে শুধু একটু আদর, একটু বোঝাপড়া চাইতে নিজেকে পুরোটা বিলিয়ে দিতে চেয়েছিলে। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবাইকে দুঃখ বলা যায় না, কারণ অনেকেই দুঃখ শোনে না। দুঃখকে অস্ত্র বানিয়ে তোমাকে ভেঙে চুরে গোলমাল করে দেয়। তবুও তুমি টিকে থাকবে, কারণ ভেঙে গেলেও মানুষের মন আবার গড়তে শেখে। শুধু সেই মানুষটার জন্য নয়, নিজের জন্য বাঁচতে হবে নতুন করে, নীরবে শক্ত হয়। ধূসর সন্ধ্যা। আমি প্রেম খুঁজি না, আমি খুঁজি এমন একজনকে যে আমার নীরবতায় কথা খুঁজে পাবে, আমার রাগিয়ে ভালোবাসা অনুভব করবে, আমার চোখে ভবিষ্যৎ দেখতে পাবে। তুমি যদি ভালোবাসার মানে বোঝো, তবে জেনে রেখো, ভালোবাসা মানে শুধু তুমি আর আমি নয়। ভালোবাসা মানে চলার পথে একজন আরেকজনের ছায়া হয়ে থাকা। তুমি কি সেই বিশেষ মানুষ যে আমার হৃদয়ের গল্প পড়তে জানে? ভালোবাসার অরুচিটি। প্রিয়তমা, মায়া আমার জান। এই নির্জন সন্ধ্যায় মনটা হঠাৎ করেই তোমার কথা ভেবে ভেবে ভারাক্রান্ত হয়ে উঠল। মনে হলো তোমার জন্য কিছু লিখি মনের গভীর থেকে। তুমি বলেছিলে আমরা তো সারা জীবন দুজন দুজনকে ভালোবাসবো, মনের জায়গাটা তো কেউ দেখতে পারবে না। সত্যিই তো, এই পৃথিবীর চোখে ধরা দেয় না আমাদের মনের ভালোবাসা, কষ্ট, অনুভব। কিন্তু জানো, তবুও তুমি বুঝো আমার না বলা কথাগুলো। এই পৃথিবীর মানুষ হয়তো বুঝবে না, তবুও আমাদের ভালোবাসা যেন কখনো কলঙ্কিত না হয়। আমরা দুজনেই সেটা আলতো করে আগলে রাখবো, খুব যত্নে, খুব নিরাপদে। পৃথিবীর দেওয়া সব কষ্ট ভুলে যাব, যদি শুধু তুমি আমার পাশে থাকো, মনে শান্তিটুকু দাও। আমার কিছু চাওয়া নেই, শুধু চাই তুমি যেন আমাকে মানসিক শান্তি দাও, বোঝো, অনুভব করো। শারীরিক সুখ যদি নাও থাকে, তাও যেন মনের সেই অমূল্য শান্তিটুকু পাই শুধু তোমার কাছে। তুমি বলেছিলে তোমার কষ্ট আমার কষ্ট, আর আমি তখনই বুঝে গেছি এই ভালোবাসা শুধু আবেগ না, এটা আত্মিক বন্ধন। জানি সময় বদলাবে, মানুষ বদলাবে, তবু আমি তোমায় মনে রেখে ভালোবাসবো, মনের গভীরে, নীরবে, নিঃশব্দে। জীবনে ঝড় আসবে সেটা জানি, কিন্তু প্রতিটি ঝড়ে আমি চাই তোমার হাতটা শক্ত করে ধরে থাকি। তুমি থাকো আমার পাশে, আর আমি তোমার পাশে। আর যদি কিছু হারাতে হয়, আমি প্রস্তুত, যেন তোমার কষ্ট এক বিন্দুও না লাগে। আমার না হয় এই পৃথিবীর মতো না থাকলাম, তবুও থাকি আমাদের মতো। একখানি ভালোবাসা, একটুখানি সম্মান, আর অপার বিশ্বাসটি। সারা জীবন তোমারই রব, শরীফ। ভালোবাসার অরুচিটি। প্রিয় মায়াবতী, আমার মায়া, আমার প্রেমিকা, আমার জান। তোমাকে লিখছি এমন কিছু কথা যা সবসময় মনে ছিল, কিন্তু হয়তো বলা হয়ে ওঠেনি। তুমি শুধু আমার প্রেমিকা নও, তুমি আমার জীবনের সবচেয়ে মায়াবী অনুভব, যার স্পর্শে আমি বদলে যাই, নরম হয়ে যাই, নতুন করে বাঁচতে শিখি। আজ একটা কথা বলতে ইচ্ছে করছে। নারীর ভালোবাসা বুঝতে হলে পুরুষকে 1000 বার জন্ম নিতে হয়। তোমার প্রতি আমার ভালোবাসা যত গভীর, তোমার ভালোবাসার গভীরতা তার চেয়েও 1000 গুণ বেশি। আমি প্রতিদিন শিখি কেমন করে তুমি নিঃশব্দে ভালোবাসো, কেমন করে তুমি আমার ছোট ছোট কাজের মধ্যে ভালোবাসা মিশিয়ে রাখো। মায়া, আমি যদি কখনো তোমার ভালোবাসা পুরোটা না বুঝতে পারি, যদি কোনোদিন তোমার অভিমান না ধরতে পারি, তাহলে জেনে রেখো আমি চেষ্টা করি, আমি শিখি, আমি বদলাই, আমি আরো একবার জন্ম নিতে রাজি, শুধু তোমার ভালোবাসার অর্থ বোঝার জন্য। তুমি আমার মায়া, আমার হৃদয়ের ঘর, আমার শেষ এবং শুরুর নাম। ভালো থেকো আমার জান, চিরদিনের জন্য তোমার শরীফ। প্রিয় মায়াবতী, আমার জান, আমার প্রিয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছু শব্দ কেমন যেন আটকে যায় বুকের গভীরে। আজ শুধু এইটুকুই বলবো, আমার তোমাকেই লাগবে। হ্যাঁ, আমার তোমাকেই প্রয়োজন, বড্ড প্রয়োজন।
এই কথাটা কেবল একটা লাইন না, এটা আমার হৃদয়ের নিঃশ্বাস, আমার ভালোবাসার সবচেয়ে সত্য প্রকাশ। তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে, নিষ্প্রাণ লাগে। তোমার অনুপস্থিতিতে যেন পৃথিবীটা রঙ্গহীন হয়ে যায়। কিন্তু জানো, মাঝে মাঝে তুমি যেভাবে দূরে সরে যাও, অবহেলার ছায়া ফেলে, আমি আমার নিজেকে হারিয়ে ফেলি। মনে হয় আমি আমার নিজেকে ধ্বংস করে দিই। আমিও হারিয়ে যাই এই পৃথিবী থেকে। যখন তুমি আমাকে খুঁজবে তখন পাবে না, তখনও বুঝবে আমার কষ্টের পরিণতি, আমার কষ্টের অনুভূতি। কিন্তু তোমায় এতটাই ভালোবাসি যে তোমার উপর রাগ করে থাকতে পারি না। তাই আজও রেগে নেই, তোমার শরীফ। প্রিয় মায়াবতী, আমার জান, এই চিঠির প্রতিটি শব্দ আমার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে। আমি জানি না তুমি কেমন আছো এখন, তবে আমি প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাবি। মায়াবতী, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা কোনো সময়, দূরত্ব কিংবা পরিস্থিতির কাছে হার মানে না। তুমি যদি কখনো দূরে চলে যাও কিংবা আমাকে ভুলে যাও, তবে আমার পৃথিবীটাই থেমে যাবে। কারণ আমি জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার জীবনের সেই আলো, যার জন্য আমি প্রতিদিন বাঁচার সাহস পাই। তোমাকে অনুরোধ করছি, আমাকে ভুলে যেও না। আমার ভালোবাসাটা যেন তোমার মনে একটুখানি জায়গা পায়। যদি কখনো মন খারাপ হয়, যদি কষ্টে থাকো, জেনে রেখো, কেউ একজন দূরে বসে সারাক্ষণ তোমার কথা ভাবে, তোমার জন্য দোয়া করে এবং একটাই কথা বলে, মায়াবতী, আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। ভালো থেকো আমার হৃদয়ের মানুষ। তোমার শরীফ। রাগীর আড়ালে লুকানো ভালোবাসা, পর্ব ৩। হ্যাঁ, আমি রাগ করি, কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি তোমাকে। তোমার একটু দূরত্ব আমাকে পড়িয়ে দেয়। তুমি উত্তর না দিলে মনে হয় দুনিয়ার সব কিছু থেমে গেছে। রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনটা আলো ছড়ায়, হঠাৎ তোমার মেসেজ, ঘুমাওনি? হাসি পেয়ে যায়, মনের ভেতরের সব অভিযোগ, সব অভিমান গলে যায়। চোখের কোণায় একটু জল চিকচিক করে, কারণ তুমি জানো তোমার একটা ছোট্ট মেসেজ আমার সব রাগ, সব ব্যথা, সব অপেক্ষা মুহূর্তে ভেঙে ফেলে। আর আমি আবারও মনে 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 বলি, হ্যাঁ আমি রাগ করি, কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি তোমাকে। রাগের আড়ালে লুকানো ভালোবাসা। আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। রাতটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আমার মনটা যেন অস্থির। ফোনটা হাতে নিয়ে বারবার তোমার নামের দিকে তাকাই। লিখতে চাই, বলতে চাই, তুমি কি বোঝো না, কিন্তু পারি না। তুমি সবসময় বলো তোমার রাগটা নাকি খুব বেশি। হয়তো ঠিকই বলো। আমি মাঝে মাঝে এমন রেগে যাই যে কথা আটকায় না। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো, আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, শুধু সেটা মুখ দিয়ে বলে বোঝাতে পারি না। ভালোবাসার চিঠি। প্রিয় মায়াবতী, তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা শুরু হয়েছে তোমার নিঃশব্দ হাসিতে, আর প্রতিটা মুহূর্তে ছড়িয়ে পড়েছে আমার সমস্ত অনুভূতির গভীরে। তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার না বলা কথাগুলোর প্রতিধ্বনি, আমার প্রতিটি চাওয়া আর না পাওয়ার কেন্দ্রবিন্দু। মায়াবতী, আমার হৃদয়ে তুমি এক অদ্ভুত মায়ার ছায়া হয়ে থেকেছো সবসময়। আমি হয়তো তোমাকে সবটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার প্রতিটা নীরবতা তোমার কাছেই বলার ছিল। যখন তুমি পাশে থাকো না, তখন তোমার অস্বস্তি আমার প্রতিটি শ্বাসে, প্রতিটি স্বপ্নে বেঁচে থাকে। আমার জীবনের এমন অনেক চাওয়া আছে যা হয়তো পূর্ণ হয়নি, আর তার প্রায় সবগুলোই তোমাকে ঘিরে। তবুও তোমাকে ভালোবাসা থেমে যায়নি, কারণ ভালোবাসা তো পাওয়া না পাওয়ার হিসাব বোঝে না। তুমি জানো,
তুমি আমার হৃদয়ের সেই কবিতা যেটা আমি শেষ করতে পারিনি, তবুও প্রতিদিন নতুন করে লিখে চলেছি একাকিত্বে, নীরবতায়। তোমার ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব, নীরবে, নিস্তব্ধে, যার কোনো শব্দ হবে না, শুধু তুমি বুঝবে। ইতি, তোমার শরীফ। শেষবারের মতো চোখ ভিজে উঠল পর্ব 1। আজ প্রাক্তন প্রেমিকের বিয়ের কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনে হয় যেন হঠাৎ করে ভিতরের সব শক্তি ভেঙে পড়ল। যে ছেলেটিকে কখনো নিজের ভবিষ্যতের স্বপ্নে এঁকেছিলাম, আজ সে অন্য কারো হাত ধরে নতুন জীবনের পথে হাঁটছে। তবু মিথ্যা বলবো না, খবরটা শুনে মনে প্রথম যে অনুভূতিটা জেগেছিল সেটা রাগ না, অভিমানও না, বরং বিষণ্ণ এক শান্তি। হয়তো এভাবেই পরিণতি লেখা ছিল। রাতে জানালার পাশে বসে আকাশ দেখছিলাম, বৃষ্টি পড়ছিল হালকা, ঠিক সেই দিনগুলোর মতো যখন আমরা দুজন হাতে হাত রেখে ভিজতাম, হাসতাম, ভাবতাম এই ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু জীবন তো গল্প নয়। গল্প হলে হয়তো আমি শেষ দৃশ্যে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম, আর সেও ফিরে থাকে। শেষবারের মতো চোখ ভিজে উঠল পর্ব 2। আসলে জীবন তো কোনো গল্প নয়। গল্প হলে হয়তো আমি শেষ দৃশ্যে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম, আর সে ফিরে তাকাতো। বাস্তবে কেউ ফিরে তাকায় না, সবাই নিজের মতো এগিয়ে যায়। ফোনটা বেজে উঠল, একটা সাধারণ নোটিফিকেশন, কিন্তু আমি শিউরে উঠলাম। মনে হলো কে জানি বিয়ের কোনো ছবি পাঠিয়েছে। ফোন খুললাম না, শুধু চোখ দুটো বন্ধ করে ফিসফিস করে বললাম, ভালো থেকো, সত্যি ভালো থেকো, মন থেকে চাই তুমি ভালো থেকো। কারণ ভালোবাসা শেষ হলে ঘৃণা আসে না, একটা নীরব গভীর শূন্যতা আসে। আর সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারলাম, কেউ হারিয়ে যায় বলে ভালোবাসা হারায় না, ভালোবাসা থাকে, শুধু মানুষ বদলে যায়। শেষবারের মতো চোখ ভিজে উঠল পর্ব 3। জানালার পাশে বৃষ্টি থেমে গেছে। আমিও ধীরে ধীরে চোখের জল মুছে নিজের জীবনের দরজাটা আবার খোলার চেষ্টা করলাম। হয়তো আমাকেও কেউ একদিন নতুন করে ভালোবাসবে, কিন্তু আজ শুধু কাঁদতে ইচ্ছে করছে, জানি না কেন। কারণটা হয়তো ভালোবাসা শেষ হলে ঘৃণা আসে না, আসে নীরব একটা শূন্যতা। সেই শূন্যতার মাঝেই বুঝলাম ভালোবাসা থাকে, মানুষটি বদলে যায়। আমি প্রেম খুঁজি না, আমি খুঁজি এমন একজনকে যে আমার নীরবতায় কথা খুঁজে পাবে, আমার রাগে ভালোবাসা অনুভব করবে, আমার চোখে ভবিষ্যৎ দেখতে পাবে। তুমি যদি ভালোবাসার মানে বোঝো, তবে মনে রেখো, ভালোবাসা মানে শুধু তুমি আর আমি নয়। কখনো যদি মনে পড়ে, মন পড়ার গন্ধ টের পাও আমি অবধি, তবে ফিরো, যে কোনো অজুহাতে ডাক দিও। ধরো সে ফেরা যদি হয় তোমার আমার শেষ বয়সের অন্তিমকালে, তবুও ফিরো। ধরো তখন তোমার চুলে পাক ধরেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, ঢিলে ঢালা চামড়া, ভাঁজ পড়া মেদ, পাকা হয়ে গেছে কোমর, লাঠিতে ভর করে চলাচল, কিংবা তুমি শেষের দিনগুলো শয্যাশায়ী, তবুও সংকোচ করো না। ফিরতে ইচ্ছে হলে ফিরো, ডাক দিও যে কোনো ছুতোয়, কেমন? শরীর তো কেবল 2-4 দিনের মুগ্ধতা মোহ, শরীরের মুগ্ধতা মোহ কেটে যায়, কিন্তু মনে যে মুগ্ধতা জন্মায় সেটা হলো মায়া। মায়া কাটানোর উপায় নেই। তুমি আমার মনের চাওয়া, ভালোবাসা, মায়ায় জড়ানো আর্ট গ্যালারি, চাইলেই ঝেড়ে ফেলতে পারি না, পারবো না। রাগীর আড়ালে লুকানো ভালোবাসা পর্ব 3। হ্যাঁ, আমি রাগ করি, কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি তোমাকে। তোমার একটু দূরত্ব আমাকে পুড়িয়ে দেয়। তুমি উত্তর না দিলে মনে হয় দুনিয়ার সবকিছু থেমে গেছে। রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনটা আলো ছড়ায়, হঠাৎ তোমার মেসেজ, ঘুমাওনি? হাসি পেয়ে যায়, মনের ভেতরের সব অভিযোগ, সব অভিমান গলে যায়।
চোখের কোণায় একটু জল চিকচিক করে, কারণ তুমি জানো তোমার একটা ছোট্ট মেসেজ আমার সব রাগ, সব ব্যথা, সব অপেক্ষা মুহূর্তে ভেঙে ফেলে। আর আমি আবারও মনে 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 বলি, হ্যাঁ আমি রাগ করি, কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি তোমাকে। কখনো যদি মনে পড়ে, মন পড়ার গন্ধ টের পাও আমি অবধি, তবে ফিরো। যে কোনো অজুহাতে ডাক দিও, ধরো সে ফেরা যদি হয় তোমার আমার শেষ বয়সের অন্তিমকালে, তবুও ফিরো। ধরো তখন তোমার চুলে পাক ধরেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, ঢিলে ঢালা চামড়া, ভাঁজ পড়া মেদ, পাকা হয়ে গেছে কোমর, লাঠিতে ভর করে চলাচল, কিংবা তুমি শেষের দিনগুলো শয্যাশায়ী, তবুও সংকোচ করো না। ফিরতে ইচ্ছে হলে ফিরো, ডাক দিও যে কোনো ছুতোয়। কেমন? শরীর তো কেবল 2-4 দিনের মুগ্ধতা মোহ, শরীরের মুগ্ধতা মোহ কেটে যায়, কিন্তু মনে যে মুগ্ধতা জন্মায় সেটা হলো মায়া। মায়া কাটানোর উপায় নেই। তুমি আমার মনের চাওয়া, ভালোবাসা, মায়ায় জড়ানো আর্ট গ্যালারি, চাইলেই ঝেড়ে ফেলতে পারি না, পারবো না। রাগের আড়ালে লুকানো ভালোবাসা। আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। রাতটা ছিল অদ্ভুত শান্ত, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আমার মনটা যেন অস্থির। ফোনটা হাতে নিয়ে বারবার তোমার নামের দিকে তাকাই, লিখতে চাই, বলতে চাই, তুমি কি বোঝো না, কিন্তু পারি না। তুমি সবসময় বলো তোমার রাগটা নাকি খুব বেশি, হয়তো ঠিকই বলো। আমি মাঝে মাঝে এমন রেগে যাই যে কথা আটকায় না, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, শুধু সেটা মুখ দিয়ে বলে বোঝাতে পারি না। রাগের আড়ালে লুকানো ভালোবাসা। আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। রাতটা ছিল অদ্ভুত শান্ত, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আমার মনটা যেন অস্থির। ফোনটা হাতে নিয়ে বারবার তোমার নামের দিকে তাকাই, লিখতে চাই, বলতে চাই, তুমি কি বোঝো না, কিন্তু পারি না। তুমি সবসময় বলো তোমার রাগটা নাকি খুব বেশি, হয়তো ঠিকই বলো। আমি মাঝে মাঝে এমন রেগে যাই যে কথা আটকায় না, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো আমি রাগ দেখাই শুধু সেই মানুষটার উপর যাকে আমি ভয়ানকভাবে ভালোবাসি। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, শুধু সেটা মুখ দিয়ে বলে বোঝাতে পারি না। কথা না বললে রাখতে হয়ে যায় মাঝে মাঝে। সেদিনও তোমার চোখে সেই রাগের ঝিলিকটা দেখেছিলাম। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানি তোমার রাগও এক ধরনের ভালোবাসা। তুমি একটু উঁচু গলায় বললে, থাক আজ কথা বলতে ইচ্ছে করছে না। কথাটা শুনি বুকের ভেতরটা কেমন করে উঠল। 1000 শব্দ জমেছিল মুখে, কিন্তু তোমার নীরবতার সামনে সব শব্দ হার মানল। আমি চরম কষ্ট পেলেও শুধু একটা কথাই চাই, তুমি রাগ করতে পারো, বকতে পারো, কিন্তু কথা বলা বন্ধ করো না। তোমার নীরবতা আমার ভীষণ ভয় করে, কারণ তোমাকে হারানোর ভয়টা ওখানেই লুকিয়ে থাকে। রাতে ঘুম আসছিল না, ভেবেছিলাম তোমাকে ছাড়া কি কোনোদিন থাকতে পারবো। উত্তরটা খুব সোজা, না পারবো না, এক বিন্দুও না। সকাল হলেই তোমার একটা হাই, একটা ছোট্ট মেসেজ আর একটু হাসি ফিরিয়ে দেয় আমার মুখে। তোমাকে খুব ভালোবাসি, তাই বলি রাগ থাকলে বকো, বকা খেয়ে নেব হাসি মুখে, কিন্তু আমার উপর কথা বলা বন্ধ করো না প্রিয়। তোমার কণ্ঠটাই আমার শান্তির জায়গা। শেষবারের মতো চোখ ভিজে উঠল। পর্ব 1। আজ প্রাক্তন প্রেমিকের বিয়ের কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনে হয় যেন হঠাৎ করে ভিতরের সব শক্তি ভেঙে পড়ল। যে ছেলেটিকে কখনো নিজের ভবিষ্যতের স্বপ্নে এঁকেছিলাম, আজ সে অন্য কারো হাত ধরে নতুন জীবনের পথে হাঁটছে।
তবু মিথ্যা বলবো না, খবরটা শুনে মনে প্রথম যে অনুভূতিটা জেগেছিল সেটা রাগ না, অভিমানও না, বরং বিষণ্ণ এক শান্তি। হয়তো এভাবেই পরিণতি লেখা ছিল। রাতে জানালার পাশে বসে আকাশ দেখছিলাম, বৃষ্টি পড়ছিল হালকা, ঠিক সেই দিনগুলোর মতো যখন আমরা দুজন হাতে হাত রেখে ভিজতাম, হাসতাম, ভাবতাম এই ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু জীবন তো গল্প নয়, গল্প হলে হয়তো আমি শেষ দৃশ্যে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম আর সেও ফিরে তাকাতো। শেষবারের মতো চোখ ভিজে উঠল পর্ব 2। আসলে জীবন তো কোনো গল্প নয়, গল্প হলে হয়তো আমি শেষ দৃশ্যে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম আর সে ফিরে তাকাতো। বাস্তবে কেউ ফিরে তাকায় না, সবাই নিজের মতো এগিয়ে যায়। ফোনটা বেজে উঠল, একটা সাধারণ নোটিফিকেশন, কিন্তু আমি শিউরে উঠলাম। মনে হলো কে জানি বিয়ের কোনো ছবি পাঠিয়েছে। ফোন খুললাম না, শুধু চোখ দুটো বন্ধ করে ফিসফিস করে বললাম, ভালো থেকো, সত্যি ভালো থেকো, মন থেকে চাই তুমি ভালো থেকো। কারণ ভালোবাসা শেষ হলে ঘৃণা আসে না, একটা নীরব গভীর শূন্যতা আসে। আর সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারলাম, কেউ হারিয়ে যায় বলে ভালোবাসা হারায় না, ভালোবাসা থাকে, শুধু মানুষ বদলে যায়। শেষবারের মতো চোখ ভিজে উঠল পর্ব 3। জানালার পাশে বৃষ্টি থেমে গেছে। আমিও ধীরে ধীরে চোখের জল মুছে নিজের জীবনের দরজাটা আবার খোলার চেষ্টা করলাম। হয়তো আমাকেও কেউ একদিন নতুন করে ভালোবাসবে, কিন্তু আজ শুধু কাঁদতে ইচ্ছে করছে, জানি না কেন। কারণটা হয়তো ভালোবাসা শেষ হলে ঘৃণা আসে না, আসে নীরব একটা শূন্যতা। সেই শূন্যতার মাঝেই বুঝলাম ভালোবাসা থাকে, মানুষটি বদলা যায়। আমি প্রেম খুঁজি না, আমি খুঁজি এমন একজনকে যে আমার নীরবতায় কথা খুঁজে পাবে, আমার রাগে ভালোবাসা অনুভব করবে, আমার চোখে ভবিষ্যৎ দেখতে পাবে। তুমি যদি ভালোবাসার মানে বোঝো তবে মনে রেখো, ভালোবাসা মানে শুধু তুমি আর আমি নয়। ধূসর সন্ধ্যা। আমি প্রেম খুঁজি না, আমি খুঁজি এমন একজনকে যে আমার নীরবতায় কথা খুঁজে পাবে, আমার রাগিয়ে ভালোবাসা অনুভব করবে, আমার চোখে ভবিষ্যৎ দেখতে পাবে। তুমি যদি ভালোবাসার মানে বোঝো তবে জেনে রেখো, ভালোবাসা মানে শুধু তুমি আর আমি নয়। ভালোবাসা মানে চলার পথে একজন আরেকজনের ছায়া হয়ে থাকা। তুমি কি সেই বিশেষ মানুষ যে আমার হৃদয়ের গল্প পড়তে জানে? দুঃখকে অস্ত্র বানিয়ে তোমাকে ভেঙে দেয়। হ্যাঁ, দুঃখ শোনার মানুষটাই যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না। কারণ তখন ব্যথাটা শুধু মনে থাকে না, রক্তের ভেতর ঢুকে যায়, নিঃশ্বাসে লেগে থাকে। যে মানুষটাকে নিজের সব ভাঙ্গাচোরা কথার আশ্রয় ভাবছিলা, সেই যখন একদিন ছুরির মতো কথা বলে ফেলে, তখন বুক ভেঙে যাওয়ার শব্দটা তুমি ছাড়া কেউ শোনে না। লোকেরা ভাবে তুমি নীরব হয়ে গেছো, কিন্তু তারা জানে না তোমার নীরবতার ভেতরে লুকানো আছে হাজারটা চিৎকার, হাজারটা অসমাপ্ত অভিযোগ। সবচেয়ে কষ্ট দেয় সেই মানুষটাই যার কাছে তুমি কখনো কষ্ট চাওনি, যার কাছে শুধু একটু আদর, একটু বোঝাপড়া চাইতে নিজেকে পুরোটা বিলিয়ে দিতে চেয়েছিলে। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবাইকে দুঃখ বলা যায় না, কারণ অনেকেই দুঃখ শোনে না। দুঃখকে অস্ত্র বানিয়ে তোমাকে ভেঙে চুরে গোলমাল করে দেয়। তবুও তুমি টিকে থাকবে, কারণ ভেঙে গেলেও মানুষের মন আবার গড়তে শেখে। শুধু সেই মানুষটার জন্য নয়, নিজের জন্য বাঁচতে হবে নতুন করে, নীরবে শক্ত হয়। তোমাকে হারিয়েছি, কিন্তু ইচ্ছে হারায়নি। আজও এই চোখে খোঁজে তোমাকে, অনেক ইচ্ছে করি তোমাকে এক নজর দেখার, কিন্তু তুমি তো এখন দূরের কেউ। তোমাকে একটিবার দেখতে ইচ্ছে করে, তুমি কি জানো সে চাওয়াটাই আজ সবচেয়ে বড় কষ্ট। চোখ খুঁজি, মন কাঁদে, সে মানুষটাই ছিল একদিন আমার, আজ সে শুধু তুমি স্মৃতি। ইচ্ছে করে দেখা হোক আবার, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর।
দেখার ইচ্ছা আছে, কিন্তু সাহস নেই। ভালোবাসার জায়গাটা এখনো কষ্টে ভরা। ভালোবাসি আজও বলি না, শুধু কারণ তুমি শুনবে না জানি। তোমার অভাবটা যেন ছায়ার মতো সব সময় পাশে থাকে, কিন্তু ছুতে পারি না। স্মৃতি কখনো জিজ্ঞেস করে না, শুধু কষ্ট দিয়ে যায় নীরবে। তোমার কাছে আমি ছিলাম গল্পের একটা পৃষ্ঠা, আর তুমি ছিলে আমার পুরো উপন্যাস। কিছু মানুষ চোখে থাকে না, তবু মনে থাকে চিরকাল সব ঠিক আছে বলি। সবাইকে নিজের মনটা কখনোই মানে না। ইচ্ছে করে পুরনো সেই দিনগুলোতে ফিরে যাই, যেখানে তুমি ছিলে আর আমি ছিলাম। তুমি দূরে আছো ঠিকই, তবে কষ্টগুলো প্রতিদিন কাছে এসে বসে। যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, আজ সে চোখেই আমি একজন অপরিচিত মানুষ মাত্র। চাইলেও ভুলতে পারি না, কারণ তুমি ছিলে আমার প্রিয় অমাবাস। যে মানুষটা একসময় শুধু আমার ছিল, আজ সে অন্যজনের গল্পে হাসে। আমরা বদলাইনি, শুধু বদলে গেছে সময়, সম্পর্ক আর দূরত্ব। তুমি তো খুব সহজে ভুলে গেলে, আর আমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোবাসার শেষ নেই, কিন্তু বিচ্ছেদের একটা মুহূর্ত যেন পুরো জীবনটাই শেষ করে দেয়। তোমার অনুপস্থিতিতে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছি। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, তাহলে এই বুকের ব্যথাটা এখনো কেন এই আগের রকম? তুমি ফিরে আসবে এই বিশ্বাসে দিন কাটাই, যদিও জানি তুমি আর ফিরবে না। তোমার ভালো থাকা প্রার্থনা করি, তবুও কষ্ট হয়, কারণ সেই থাকার মধ্যে আমি নেই। কিছু ভালোবাসার শেষ হয় না, শুধু বদলে যায়, আর স্মৃতিগুলো চুপ করে সারা জীবনের জন্য থেকে যায়। প্রাবণ, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন। এটি ছিল শ্রাবণের শেষ চিঠি। তখন শ্রাবণ মাস, ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ। প্রাবণ আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক পুরনো কফি শপে। প্রাবণ ছিল একজন লেখক, তার লেখায় ছিল বিষাদের সুর। আর মেঘলা, সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী, যার ক্যানভাসে সবসময় থাকতো উজ্জ্বল রঙের খেলা। কফি শপে প্রাবণ বসেছিল জানালার পাশে, হাতে তার আদো লেখা একটি পাণ্ডুলিপি। মেঘলা এসে বসলো ঠিক তার উল্টো দিকের টেবিলে। হঠাৎ এক দমকা হাওয়ায় প্রাবণীর পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়ল মেঘলার পায়ের কাছে। মেঘলা সেটা কুড়িয়ে প্রাবণীর দিকে বাড়িয়ে দিতেই প্রাবণ চমকে উঠল। মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যার বিষণ্ণ হৃদয়ে যেন এক ঝলক আলো এনে দিল। ধন্যবাদ, প্রাবণ ফিসফিস করে বলল। একটু মন দিয়ে ধরুন, মেঘলা হেসে বলল। বৃষ্টির দিনে তো পুরনো জিনিসও উড়ে দিতে চায়, আর এটা তো আপনার লেখা। সেই গুরু। এরপর তাদের রোজ দেখা হতো। বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল। প্রাবণ বিষাদ ভরা লেখায় মেঘলা তার তলির ছোঁয়ায় ভরে দিত নতুন আশা, আর মেঘলার অস্থির মনকে প্রাবণ তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা। কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম। একদিন মেঘলা প্রাবণকে বলল, প্রাবণ, আমাকে যেতে হবে। প্রাবণ অবাক হয়ে তাকালো। কোথায়? অনেক দূরে, যেখানে রং আর তলির কোনো নিয়ম নেই। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট, ছিল এক শান্ত অঙ্গীকার। প্রাবণ আর কোনো প্রশ্ন করেনি। সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ক্ষণিকের জন্য আসা এক বৃষ্টি ভেজা বাতাস, যা হৃদয়ে ছাপ রেখে যায়। পরের দিন প্রাবণ কফি শপে গিয়ে দেখল মেঘলার টেবিলে একটি ছোট খাম। ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজে লেখা ছিল, প্রাবণ, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না, কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন, মেঘলা। নীল ডায়েরিটা খুলে প্রাবণ দেখলো মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে। প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে। শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোঁটা, যেন প্রাবণ
হৃদয়ে রক্তক্ষরণ। প্রাবণ সেই ডায়েরি নিয়ে ফিরে এলো। তার লেখায় বিষাদ আর থাকলো না, বরং তা ভরে উঠল এক স্নিগ্ধ ভালোবাসার পূর্ণতায়। সে বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকে হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করা। এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে প্রাবণ সে কফি শপে আসে। সে জানে মেঘলা আসবে না, তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভালোবাসতে জানতে হয়। শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয়। তাকে মিস করতে হয়, তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ। আসলে এই সত্যিকারের ভালোবাসাই হলো কঠিন। জীবনে কখনো কখনো এমন ঝড় আসে যেখানে সবচেয়ে আপন মানুষও অচেনা হয়ে যায়। মায়ার সংসার ধনী ছিল না, কিন্তু হাসি খুশিতে ভরা ছিল। স্বামী, সন্তান, ছোট্ট একটা পৃথিবী যেটাকে সে বুক দিয়ে আগলে রাখত। কিন্তু সুখের আকাশটা ভাঙতে সময় লাগে না। একদিন হঠাৎ সবকিছু বদলা গেল। একটার পর একটা সমস্যা। 1 বছরের জন্য পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো তাদের উপর। তবুও মায়া ভেঙে পড়েনি, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। কিন্তু সে ভুল ছিল। ভালোবাসা থাকলেও মানুষ সবসময় পাশে দাঁড়ায় না। দ্বিতীয় ঝড়টা এলো এমনভাবে, মায়া চোখের সামনে অন্ধকার ছাড়ার কিছুই দেখলো না। চেষ্টা করলো, দৌড়ালো, কাঁদলো, কিন্তু সমাধান পেল না। শেষ আশায় গেল শ্বশুর বাড়ি। ভাবলো এইবার নিশ্চয়ই আপনজনরা হাত বাড়াবে, কিন্তু ওরা ছিল পাথরের মতো নির্লিপ্ত, নিজেদের সুখে ব্যস্ত। আর যখন স্বামী বাড়িতে নেই, তখন সেই আপনজনরাই মায়াকে অপমান করলো, কটু কথা বলল, এমনকি তীরে এসে মারতেও গেল। নিজ সন্তানের বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা মায়া কিছুই বলল না, শুধু চোখের জল গড়িয়ে নামলো নীরবে। আর নীরব কান্নার শব্দটা হয়তো কোনোদিন কেউ শুনবে না। মায়া হাঁটতে লাগলো বাপের বাড়ির পথে। পিছনে পড়ে থাকলো অপমান, তিরস্কার, ভাঙ্গা স্বপ্ন। আর যেটাকে সে একদিন নিজের ঘর বলতো, সেটাই আজ সবচেয়ে বড় পরের জায়গা। বাপের বাড়ি পৌঁছে সে বাঁচলো ঠিকই, কিন্তু হৃদয়ের ভাঙ্গা টুকরোগুলো আর জোড়া লাগলো না। শেষমেশ মায়া বুঝলো বিপদে সবাই পাশে থাকে না, অনেক লড়াই একাই করতে হয়। আর সেই শক্তি অন্য কেউ না, নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয়। নিজেই নিজের চরম শক্তি, এটাই পরম বাস্তবতা। আসলে নিজেকে মজবুত আর শক্ত করে গড়ে তোলা উচিত, তবে জীবনের প্রতিটা ঝড় তুফান মোকাবেলা করা যায়। আপনি মনে করিয়েন না যে আপনার থেকে কেউ শক্তিশালী আছে। আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য, মোকাবেলা করার জন্য আপনার নিজেকে শক্ত হয়ে মোকাবেলা করতে হবে। আপনার থেকে কেউ আপনার জন্য বেশি কাঁদবে না বা বেশি লড়বে না। তাই নিজের জন্য কাঁদুন, নিজের জন্য লড়ুন, শক্ত হন, নিজের ভবিষ্যৎ বেছে নেন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। ওই যে কবি বলে গেছে না, এমনও জীবন তুমি করিও গঠন, মরণিক হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে এর যথার্থ তো ব্যাখ্যা অনেক, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। নিজের জীবনের চরম বাস্তবতার সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি এই কথাটার মর্ম কতটা। তাই আপনাদেরকেও বলবো, নিজেদেরকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎ সিকিউর করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। এমনই একটি গল্প কথা, মায়াবতীর ভুলে যাওয়া ভালোবাসা। মায়াবতী আর শরীফুল দুজনের গল্পটা একসময় ছিল সবার ঈর্ষার কারণ। চুপচাপ সন্ধ্যাবেলা হাঁটতে গেলে তাদের হাত ধরে দেখা যেত। অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর ছোট ছোট স্বপ্ন বুনতো ভবিষ্যৎকে কেন্দ্র করে। মায়াবতী শরীফুলকে অনেক ভালোবাসতো, শরীফুলও তাই। ভালোবাসা সেই মিষ্টির দিনগুলোতে মনে হতো দুজনকে পেয়ে গেছে আজীবনের জন্য। কিন্তু মানুষ তো মন বদলায়, সময় বদলায়, শব্দ বদলায়,
কিন্তু যেটা বদলায় না সেটা হলো সেই বদলে যাওয়ার কথা, ব্যথা। একদিন হঠাৎ মায়াবতীর জীবনে এলো নতুন কেউ, অচেনা অজানা কিন্তু অদ্ভুত এক টান ছিল ছেলেটার থেকে। শরীফুলকে সে ভুলে যেতে লাগলো ধীরে ধীরে। প্রথমে কথা কমে গেল, তারপর দেখা, তারপর হাসি, আর শেষে সম্পর্কটাই। শরীফুল বুঝতেছিল সব, কিন্তু কিছু বলার অধিকার যেন হঠাৎ করে হারিয়ে ফেলেছিল। যাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল সেই আজ অন্য কারো দিকে তাকিয়ে আসে। মায়াবতী নতুন ছেলেটার সাথে নতুন জীবন গড়তে ব্যস্ত, আর শরীফুল সে দাঁড়িয়ে রইল থেমে যাওয়া সেই মোড়ে, যেখানে শেষবার মায়াবতী বলেছিল, তোমার সাথে সবসময় থাকবো। সময় গেছে, ঋতু গেছে, ঋতু বদলেছে, কিন্তু শরীফুলের মনে একটাই প্রশ্ন, ভালোবাসা কি এতটাই হালকা যে সহজেই ভুলে যাওয়া যায়? মায়াবতী আজ সুখী, আর শরীফুল তার নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। হৃদয়টা এখনো ব্যথা পায়, কিন্তু সে জানে যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। তবুও কখনো কখনো রাতে নিস্তব্ধতায় শরীফুল মনে মনে বলে, তোর জন্যে আজও আমার মায়া কমে নেই, কিন্তু তাই বলে আমি ভেঙে পড়িনি। কারণ ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে পাওয়া না। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে যাওয়া যায় না। তাই নিজের প্রতি সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সবটুকুই প্রয়োজন। কথা না বললে রাখতে হয়ে যায় মাঝে মাঝে। সেদিনও তোমার চোখে সেই রাগের ঝিলিকটা দেখেছিলাম। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানি তোমার রাগও এক ধরনের ভালোবাসা। তুমি একটু উঁচু গলায় বললে, থাক, আজ কথা বলতে ইচ্ছে করছে না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। হাজার শব্দ জমেছিল মুখে, কিন্তু তোমার নীরবতার সামনে সব শব্দ হার মানল। আমি চরম কষ্ট পেলেও শুধু একটা কথাই চাই, তুমি রাগ করতে পারো, বকতে পারো, কিন্তু কথা বলা বন্ধ করো না। তোমার নীরবতা আমার ভীষণ ভয় করে, কারণ তোমাকে হারানোর ভয়টা ওখানেই লুকিয়ে থাকে। রাতে ঘুম আসছিল না, ভেবেছিলাম তোমাকে ছাড়া কি কোনোদিন থাকতে পারবো? উত্তরটা খুব সোজা, না, পারবো না, এক বিন্দুও না। সকাল হলেই তোমার একটা হাই, একটা ছোট্ট মেসেজ আর একটু হাসি ফিরিয়ে দেয় আমার মুখে। তোমাকে খুব ভালোবাসি, তাই বলি রাগ থাকলে বকো, বকা খেয়ে নেব হাসি মুখে, কিন্তু আমার উপর কথা বলা বন্ধ করো না প্রিয়। তোমার কণ্ঠটাই আমার শান্তির জায়গা। একজন গুণী মানুষ বলেছিলেন, প্রত্যেক স্বামীর কপালে ক্লামিশার মতো স্ত্রী আসুক, কিন্তু কোনো মা বাবার এমন সন্তান না হোক। অন্যদিকে এক ডিভোর্স হওয়া নারী বলেছিলেন, প্রত্যেক মা বাবার গর্ভে এমন সন্তান জন্ম হোক, কিন্তু তার মতো স্বামী যেন কোনো নারীর ভাগ্যে না জোটে। দুই কথাই সত্য, কিন্তু দুই কথার মাঝেই লুকিয়ে আছে এক গভীর দুঃখ, এক অপূর্ণ সম্পর্কের আহাজারি। একজনের ব্যথা ছিল কষ্টে ঢাকা ভালোবাসা, অন্যজনের ব্যথা ছিল ভাঙ্গা বিশ্বাসের প্রতিফলন। কিন্তু আসল প্রশ্ন হলো, দোষটা কার? সম্ভবত দুজনেরই, কিংবা দুজনেরই না। কারণ সম্পর্ক ভাঙে তখনই যখন অহংকার ভালোবাসার জায়গা দখল করে নেয়। সমাধানটা খুব সহজ, কিন্তু করতে সবচেয়ে কঠিন। মানুষ যদি বোঝার চেষ্টাটা না ছাড়ে, তাহলে হাজার ভুলের মাঝেও সম্পর্কটা টিকে যায়। ক্ষমা চাওয়া ছোট করে না, আর ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়। একটু ধৈর্য, একটু সম্মান, আর একটু নরম মন, এই তিনটেই পারে ভাঙ্গা সম্পর্ককে নতুন করে জোড়া লাগাতে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি, কখনো কাউকে বিচার করো না তার বর্তমান দিয়ে, কারণ তুমি জানো না সে কতটা কেঁদে এই অবস্থায় এসেছে। সম্পর্ক ভাঙ্গার আগে একবার অন্তত মনে রেখো, যাকে হারাবে সে হয়তো অন্য কেউ নয়, তোমারই এক টুকরো শোক। আজ যদি এই কথাগুলো হৃদয়ে নাও, হয়তো কাল আর কোনো লামিসা বা তার মতো নারী পুরুষের গল্প শুনতে হবে না। হ্যাঁ, এটাই বাস্তব। জীবনটা এত সহজ নয়, সহজ করে নিতে হয়। না বলা প্রেমের কাহিনী পর্ব 1। সে কোনোদিন বলেনি ভালোবাসি, তবু প্রতিদিন সকালবেলা জানালার ধারে দাঁড়িয়ে থাকতো।
যেন কারো আসার শব্দ খুঁজছে। রাস্তায় হেঁটে যাওয়ার ভিড়ে যখন তাকে দেখত, চোখ দুটো হঠাৎ করে নরম হয়ে যেত, কিন্তু ঠোঁট নড়ত না। তারা একই পথে হেঁটেছে বহুদিন, একই চায়ের দোকানে বসেছে, একই আকাশের নিচে বৃষ্টি দেখেছে, তবু মাঝখানে থেকে গেছে এক টুকরো নীরবতা, যেটা কেউ ভাঙার সাহস করেনি। সে জানতো বদলে সব বদলে যাবে, বন্ধুত্ব হয়তো থাকবে না, হাসিগুলো আর আগের মতো সহজ হবে না। এই ভয়েই ভালোবাসাকে মনের ভেতর গুছিয়ে রেখেছিল, একটা পুরনো ডায়েরির পাতার মতো, খোলা যায় কিন্তু পড়া যায় না। একদিন হঠাৎ করে সে শহর ছেড়ে চলে গেল। কোনো বিদায় নয়, কোনো অভিযোগ নয়, শুধু রেখে গেল চায়ের কাপের নিচে ভেজা দাগ আর কিছু অসমাপ্ত কথা। আজও সে জানে না ভালোবাসাটা কি আদৌ প্রেম ছিল নাকি অভ্যাসের ভুল নাম। কিন্তু রাতে ঘুমানোর আগে হঠাৎ করে বুকের ভেতর ব্যথা উঠলে সে বুঝে যায় কিছু প্রেম বলা হলে ছোট হয়ে যায়, আর না বলা থাকলেই আজীবন বেঁচে থাকে। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিছু কিছু ভালোবাসা, সেই ভালোবাসার মানুষটি আজও বুকের ভিতর লুকিয়ে থাকে সবার অজান্তে, শুধু সে বুঝবে। কিছু ভালোবাসা নীরবই থাকে, একটি অপূর্ণ প্রেমের কবিতা, পর্ব 1। হয়তো এইটুকুই ভালোবাসা, হয়তো তোমাকে পাওয়া হলো না, তবু হারিয়েছি বলবো না। কিছু মানুষ পাওয়ার জন্য নয়, মনে থাকার জন্যই আসে। আমাদের কথাগুলো কখনো শেষ পর্যন্ত গেল না, অনেক না বলা শব্দ আজও বুকের ভেতর অভিমান হয়ে জমে আছে। তুমি অন্য কারো আকাশে আজ নিশ্চয়ই তারা গোনো, আর আমি তোমার স্মৃতির আলোয় নিজের অন্ধকার চিনি। ভালোবাসা হয়তো সবসময় কাছে টানে না, কখনো কখনো দূরে থেকেই সবচেয়ে গভীর হয়ে থাকে। তোমার নামটা আজও চুপি চুপি মনে আসে। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু নীরব হয়ে যায়। কিছু ভালোবাসা আজীবন নীরবই থাকে। ভালো থাকো প্রিয়। কিছু ভালোবাসা নীরবই থাকে, একটি অপূর্ণ প্রেমের কবিতা, পর্ব 2। ভালোবাসা। তুমি এলে আমার নিঃশ্বাসে হঠাৎ বসন্ত নেমে এলো, চেনা আকাশটাও অচেনা রঙে হাসলো। তোমার চোখে তাকালে সব প্রশ্ন থেমে যায়, শুধু এক টুকরো নিশ্চয়তা হৃদয়ের কোণে আলো হয়ে জ্বলে। তুমি কথা বললে শব্দ নয়, অনুভূতি ছুঁয়ে যায় আমাকে। নীরবতাও তখনও অর্থ খুঁজে পায়। ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে তোমাকে চেনা, আর হাজারো ভিড়ের মাঝেও একটাই নাম বলে থাকা, তোমার, শুধুমাত্র তোমার। ভালোবাসা কেন এত বেদনাদায়ক, পর্ব 1। ভালোবাসা ছিল কিন্তু ছিলাম না আমি। ভালোবাসা ছিল কিন্তু সেখানে আমি ছিলাম না। ছিল শুধু অপেক্ষা, তার অপেক্ষার ভিতর জমে ওঠা নিঃশ্বাসহীন কষ্ট। তুমি আমাকে ভালোবাসতে তোমার সুবিধা মতো, আমি তোমাকে ভালোবাসতাম নিজেকে হারানোর দামে। তোমার হাসি ছিল আমার উৎসব, আর আমার কান্না তোমার চোখের আড়ালে রাখা একটি অপ্রয়োজনীয় দৃশ্য। আমি প্রশ্ন করিনি কেন তুমি বদলে গেলে, কারণ জানতাম ভালোবাসার উত্তরগুলো সবসময় সত্য হয় না। ভালোবাসা কেন এত বেদনাদায়ক, পর্ব 2। কিছু ভালোবাসা থাকে যেখানে হাত ধরা যায় না, কিন্তু হাত ছেড়ে দেওয়ার যন্ত্রণাটা সারা জীবন লেগে থাকে। আজও তোমার নাম শুনলে হঠাৎ বুকটা ভারী হয়ে আসে, কারণ তুমি তো চলে গেছো, কিন্তু তোমাকে ভালোবাসার অভ্যাসটা যায়নি। ভালোবাসা ছিল তাই কষ্টটা এত গভীর, আর কষ্টটা গভীর বলেই আজও তোমাকে ভুলতে পারিনি। এটাই সত্যি। আজও তুমি আমার বুকের ভিতর বাস করো, সবার আড়ালে, সবার নজরের ভিতরে। শুধু আমি অনুভব করতে পারি তোমাকে, তাছাড়া কিছু না। আমাদের ভালোবাসাটা ছিল সত্য, আজীবন তা সত্যই রয়ে যাবে, শুধু চোখ লক্ষ্য আড়ালে। ভালোবাসা নীরব সিদ্ধান্ত, পর্ব 1।
আমি তোমাকে ভালোবাসি কোনো প্রতিশ্রুতির খাতায় লিখে নয়, লিখে প্রতিদিনের ভুলে ভরা জীবনে। তুমি আমার কাছে ফুলের মতো সুন্দর নও, তুমি সেই গাছ যার ছায়ায় দাঁড়িয়ে আমি নিজেকে বাঁচতে শিখেছি। তোমাকে পেলে আমি হাসি না, সবসময় কখনো চুপ করে থাকি, কারণ কিছু ভালোবাসা হাসির চেয়েও নীরবতা বেশি সত্য। তুমি আমার স্বপ্ন নও, তুমি সেই বাস্তবতা যাকে মেনে নিয়ে আমি স্বপ্ন দেখতে সাহস পাই। ভালোবাসা মানে একসাথে সুখ খোঁজা নয়, ভালোবাসা মানে একসাথে কষ্টের মধ্যেও থেকে যাওয়ার সিদ্ধান্ত। আর আমি প্রতিদিন সেই সিদ্ধান্তটাই নিই, নিঃশব্দে তোমার দিকে, শুধু তোমার দিকে চেয়ে থেকে। ভালো থেকো প্রিয়। ভালোবাসার নীরব সিদ্ধান্ত পর্ব 2। নীরবে নিস্তব্ধে আমি বেঁচে থাকি শুধু তোমাকে নিয়ে। কথা নয়, হাসি নয়, শুধু তোমার ভাবনায় ডুবে থাকা। তোমার নাম বলার প্রয়োজন নেই, তোমার স্পর্শ ছোঁয়া নয়, শুধু তোমার অস্তিত্বই আমার বুকে গান বাঁধে। আমি তোমার জন্য অপেক্ষা করি, যেন সময় নিজেই থমকে থাকে। তোমার চোখে তাকাতে না পারলেও আমি তাকাই আমার অন্তরের আকাশে। প্রতিটি নিঃশ্বাসে তুমি থাকো, প্রতিটি ছায়ায় তুমি ফিরে আসো। এভাবেই শব্দহীন নীরব নিস্তব্ধে আমি বেঁচে থাকি শুধু তোমাকে নিয়ে। তোমার অজান্তে আমি এভাবেই রব, সারা জীবন তোমাকে নিয়ে বেঁচে রইব। তুমি ভালো থেকো প্রিয়।